সবাইকে আইসিটি অনলাইন ক্লাসে স্বাগতম। তোমাদেরকে এর আগের ক্লাসে প্রোগ্রামিং সম্পর্কে একটা ভালো ধারণা দেওয়া হয়েছে। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। তোমাদের প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমরা যে সি প্রোগ্রামটা এই অধ্যায়ে আমরা শিখব, পরবর্তী ক্লাসগুলোতে আমাদের সেই প্রোগ্রামিংগুলো আসবে এবং সেই সি প্রোগ্রামিং শেখার আগে অবশ্যই তোমাদেরকে এই অ্যালগরিদম এবং ফ্লোচার্ট এই দুইটা জিনিস খুব ভালোভাবে জানতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই অ্যালগরিদম এবং ফ্লোচার্টটা কি, এবং এটা একটা নতুন টপিক এবং অধিকাংশ শিক্ষার্থীর এই ব্যাপারে পূর্ববর্তী কোনো অভিজ্ঞতা নাই। তো সুতরাং আমাদেরকে এই টপিকসটা ভালোভাবে বুঝতে হবে যে প্রোগ্রামিং করার জন্য আমাদের প্রথম ধাপ হচ্ছে অ্যালগরিদম, তারপরে আমরা পরবর্তী ধাপে যাব সেটা হচ্ছে ফ্লোচার্ট, এবং তার পরবর্তী ধাপে আমরা সি প্রোগ্রাম রচনা করব। তো অ্যালগরিদমটা কি এটা নিয়ে আমরা প্রথমে একটু আলোচনা করছি। তো আমাদের আজকে প্রথম টপিক যেটা, সেটার নাম হচ্ছে অ্যালগরিদম। অ্যালগরিদমের ধারণাটা হচ্ছে যে ধাপে ধাপে সমস্যার সমাধান করা। যেমন ধরো আমরা কম্পিউটারে যে কাজগুলো করি অবশ্যই সেটা কিন্তু ধাপে ধাপে হয়। তুমি ইনপুট প্রসেস যেমন আউটপুট, অর্থাৎ ইনপুট না দিলে যেমন প্রসেস হবে না, প্রসেস না করলে কিন্তু আউটপুট হবে না। অর্থাৎ এখানে সিরিয়াল ব্রেক করার কিন্তু কোনো চান্স নাই। অর্থাৎ আগে ইনপুট হবে, তারপরে প্রসেস হবে, তারপরে কি আউটপুট হবে। তেমনি একইভাবে প্রত্যেকটা সফটওয়্যারের কাজগুলোকে আমরা ধাপে ধাপে ভাগ করব। যেমন ধরো তুমি ক্যালকুলেটরে যোগ করবা, তাহলে প্রথমে তোমাকে কি করতে হবে, প্রথম ধাপে ক্যালকুলেটরকে ওপেন করতে হবে, দ্বিতীয় ধাপে তোমার সংখ্যা দুটাকে ইনপুট নিতে হবে, তারপরে তৃতীয় ধাপে সেটাকে যোগ করতে হবে এবং প্রসেসিং করে চতুর্থ বা পঞ্চম ধাপে কি করতে হবে, সেটা আউটপুটটা প্রদান করতে হবে। তো সুতরাং এই কাজগুলো, এই যে আমরা ধাপে ধাপে সমস্যার সমাধানগুলো করতেছি, এটা অ্যালগরিদম হিসেবে আমাদের প্রোগ্রামিং এ পরিচিত। এবং এই কাজটার আবিষ্কার করেছেন আল খারিজাম, তিনি এই অ্যালগরিদম পদ্ধতির প্রবর্তক। তা আমি আজকে একটা অ্যালগরিদম প্রথমে করে দেখাচ্ছি এবং খুব সহজ একটা অ্যালগরিদম। ধরো যে আমি বললাম যে দুইটি সংখ্যার যোগফল নির্ণয় করার একটা অ্যালগরিদম, বা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার অ্যালগরিদম। তো সেটা যদি আমরা বলি যে ত্রিভুজের ক্ষেত্রফলটা যদি আমরা ধরি যে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, এটা আমরা ম্যাক্সিমাম স্টুডেন্টরাই সেটা জানি। তো এই কাজটা আমরা করব কিভাবে, সেটা যদি আমরা অ্যালগরিদমের মাধ্যমে দেখি যে ত্রিভুজের ক্ষেত্রফল, তো সেটা কিভাবে হবে, কিভাবে লিখতে হয়, সেটা আমি করে দিচ্ছি। খুব ভালো করে এই জিনিসটা খেয়াল করবো যে আমি প্রথমে আমাদের যে টপিকসটা সেটা আমি বলতেছি। ধরো যে ত্রিভুজের ক্ষেত্রফল, এটার আমরা অ্যালগরিদম লিখব। তো ত্রিভুজের ক্ষেত্রফলের ক্ষেত্রে অ্যালগরিদম লেখার জন্য প্রথমে আমাদেরকে যেটা করতে হবে যে কাজ শুরু করি এবং সেটা ধাপ অনুযায়ী লিখতে হবে। এবং ত্রিভুজের ক্ষেত্রফল যে ভূমি গুণ উচ্চতা, সেটাকে আমাদেরকে ইংলিশে ধরো যে এ ইন্টু বি, ভূমিকে এ, উচ্চতাকে বি, এরকম আমাদের একটা নাম ধরে নিতে হবে রূপক অর্থে। এখানে যে এ বি ধরতে হবে এমন কোনো কথা নাই। তো প্রথম যে ধাপটা হবে আমি সেই ধাপটা লিখছি, ধাপ 1, কিন্তু এখানে একটা কোলন দিতে হবে। নিয়ে আমরা লিখব যে শুরু করি। অর্থাৎ এই শুরু করার এই জিনিসটা এখানে দেওয়া হচ্ছে। তারপরে ধাপ 2, এভাবে কোলন দিয়ে আমরা ইনপুট নিব, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে ইনপুট নেওয়ার জন্য আমাদেরকে যেটা অজানা মান সেটাকে আমাদেরকে ইনপুট নিতে হবে, যে ভূমি এবং উচ্চতা এই দুইটা। তাহলে ত্রিভুজের ভূমি, এটাকে আমরা ব্র্যাকেটে লিখলাম এ, ও উচ্চতা ব্র্যাকেটে বি গ্রহণ করি। ঠিক আছে? তো ত্রিভুজের ভূমি এবং উচ্চতা বি গ্রহণ করি। ঠিক একইভাবে আমাদেরকে ধাপ 3 ইজিক্যাল টু আমাদের এই প্রসেসিং যেটা আর কি, যে ধরো যে আমি ত্রিভুজের এই ক্ষেত্রফলকে হয়তো এস ধরলাম, তাহলে এস ইজিক্যাল টু বা হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, এই কাজটা আমরা এখানে গ্রহণ করি। বা এখানে আমরা যেটা লিখব যে ত্রিভুজের
ক্ষেত্রফল নির্ণয় করি। ধাপ 4, ক্ষেত্রফল প্রদর্শন করি। ধাপ 5, শেষ করি। অতএব এখানে অনেক সময় ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন দিলেও হয়, না দিলেও হয়, কারণ ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনটা অধিকাংশ ক্ষেত্রে আমরা ফ্লো চার্টে দিয়ে থাকি। তো এখানে ওই ধাপটা তোমার কাছে জানতে চাচ্ছে যে কি ধাপে তুমি এই কাজটা করবা। দেখো খুব ভালোভাবে, প্রথমে আমি বলেছি যে শুরু করি, তারপরে ত্রিভুজের ভূমি এ এবং উচ্চতা বি গ্রহণ করি, তারপরে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করি। এখানে যে তুমি যদি হাফ ইন্টু এ ইন্টু বি বা এই সূত্র ব্যবহার করে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করি সেটাও লিখতে পারো। আবার যদি বলো যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করি, এটাও লেখা যেতে পারে। তারপরে বলছে ক্ষেত্রফল প্রদর্শন করি, এটা ধাপ 4-এ। তারপরে ধাপ 5-এ আমি লিখছি শেষ করি। তাহলে এই যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার যে কাজটা আমরা এখানে 5টা ধাপে ভাগ করছি, এই যে ধাপে আমরা ভাগ করে এই জিনিসটা লিখলাম, এটা দেখে কি বোঝা যাচ্ছে? এটা কেউ যদি পড়ে তাহলে সে বুঝতে পারবে যে আমাদের উদ্দেশ্যটা কি, আমরা যে প্রোগ্রামিং করব সেটা উদ্দেশ্য কি, প্রোগ্রামটা সফটওয়্যারটা কি লেভেলের হবে এবং কি কাজ করবে। তো এখানে এটা দেখে সে কিন্তু বুঝতে পারবে তার গতি প্রকৃতি। এই থিমটাকে আমরা বলছি অ্যালগরিদম, অর্থাৎ ধাপে ধাপে সমস্যার সমাধান করা। আশা করি যে তোমরা এটা বুঝতে পেরেছো এবং পরবর্তীতে তোমাদের ফ্লোচার্ট করতে খুব সহায়তা হবে এই অ্যালগরিদমটা বুঝলে। তো এই অ্যালগরিদমটা তোলার পরে আমরা ফ্লোচার্ট আঁকার আগে কিছু প্রতীক আছে, যেগুলো কিছু নিয়ম আছে, সেটা আমাদের কিন্তু শিখতে হবে, তারপরে আমরা ফ্লোচার্ট করব। তা আমি 1 মিনিট সময় দিচ্ছি তোমাদেরকে, তোমরা এটা খুব ভালোভাবে তুলে নাও, তারপরে আমরা ফ্লোচার্ট কি জিনিস সেটা আমরা দেখব। তো তোমাদেরকে আমি যেটা জানাতে চাচ্ছি যে এই অ্যালগরিদম একটা প্রোগ্রামিং এর ধাপগুলা যেমন বর্ণনা করে, তিনি প্রোগ্রামিং এর যে উদ্দেশ্য সেটাও কিন্তু বর্ণনা করে। অর্থাৎ এটার গতি প্রকৃতি কি সেটাও অ্যালগরিদমের মাধ্যমে বোঝা যায়, এবং এই ধাপ অনুযায়ী কিন্তু আমাদেরকে ফ্লোচার্ট আঁকতে হবে। অর্থাৎ অ্যালগরিদমের পরবর্তী ধাপ হচ্ছে ফ্লোচার্ট। তাহলে আমরা যদি এটা ফ্লোচার্ট আঁকতে চাই, অর্থাৎ এই নিয়ম অনুযায়ী আমাদেরকে একটা ফ্লোচার্ট আঁকতে হবে, এবং অ্যালগরিদমের চিত্ররূপ, অ্যালগরিদমের চিত্ররূপকে বলা হয় ফ্লোচার্ট। অর্থাৎ এটাকে আমরা চিত্র আকারে আঁকবো। ঠিক সেম জিনিসটাই আমরা যদি এখন ফ্লোচার্ট আকারে আঁকতে চাই, কিন্তু সেক্ষেত্রে প্রথমেই তো আমাদেরকে ফ্লোচার্ট আঁকা যাবে না, আমাদের ফ্লোচার্ট আঁকার জন্য কিছু নিয়ম শিখতে হবে। তা আশা করি তোমরা এটা তুলেছো এবং সেটা তোমরা পারবা আশা করি। ফ্লোচার্টের ক্ষেত্রে আমি তোমাদেরকে কিছু নিয়ম লিখে দিচ্ছি, সেই জিনিসগুলা তোমরা ভালোভাবে তুলবা। খুব ভালো করে এই জিনিসটা খেয়াল করো, যেহেতু এগুলা সম্পর্কে আমাদের পূর্বের কোনো অভিজ্ঞতা নেই। তো ফ্লোচার্ট শুরু করা, যেমন তুমি অ্যালগরিদমে শুরু করছো, ঠিক ফ্লোচার্টে আমরা তো এটা চিত্র আকারে আঁকবো, এবং চিত্রে কিছু শেপ আছে, যে শেপগুলো আমাদের কিছু শিখতে হবে। প্রথমে যে শেপটা আমি দিচ্ছি দেখো, কিছুটা মানে ডিম্বাকৃতি বা ওভাল এটাকে বলে। তো এটা আমরা শুরু অথবা শেষ, অর্থাৎ ফ্লোচার্ট শুরু অথবা শেষ করতে আমরা এই ওভাল চিহ্নটা ব্যবহার করব। ওকে, মনে থাকবে, শুরু এবং শেষ করতে ওভাল চিহ্নটা। এরপরে আমরা আরেকটা চিহ্ন ব্যবহার করব, এটি একটু বাঁকা হবে। এই চিহ্নটা আমরা ব্যবহার করব ইনপুট, অর্থাৎ ফ্লোচার্টে আমরা যখন ইনপুট নিব অথবা আউটপুট, ইনপুট অথবা আউটপুট উভয়ের ক্ষেত্রেই আমাদেরকে এই চিহ্নটা ব্যবহার করতে হবে। এবং এটা এরকম বাঁকা, যেটাকে সামান্তরিক বলি আমরা।
তো এইরকম চিহ্ন আমাদেরকে ইনপুট এবং আউটপুটের ক্ষেত্রে ব্যবহার করতে হবে। এরপরে আমি আরেকটা চিত্র আঁকছি, এটা সোজা হবে, এবং এই চিত্রটা এটাকে আমরা বলবো আয়তক্ষেত্র, তাই না? এটা চারকোনা একটা বক্স এবং এটাকে আয়তক্ষেত্র বলে জ্যামিতির ভাষায়। তো এই যে ধরনের শেপটা আমরা ব্যবহার করব প্রসেসিং করার কাজে, অর্থাৎ ফ্লোচার্টে আমরা যে ম্যাথমেটিক্যাল টার্মগুলা যে কাজ করব, ম্যাথমেটিক্যাল টার্মগুলা সেই কাজগুলা আমরা এই বক্সের মধ্যে করব। প্রসেসিং অর্থাৎ প্রক্রিয়াকরণের কাজগুলা আমরা এই বক্সের মধ্যে করব। তাহলে শুরু শেষের জন্য এই শেপ, ইনপুট আউটপুটের জন্য এই শেপ, প্রসেসিং অর্থাৎ কার্যক্রম এটার জন্য তোমার এই শেপ। আর একটা আছে, সেটা হচ্ছে এরকম বলে, এটাকে ডায়মন্ড চিহ্ন বলে অনেক ক্ষেত্রে, এই চিহ্ন। এটাকে আমরা কন্ডিশন, অনেক সময় যে কন্ডিশন হয় না, যে একটা সংখ্যা যেমন ধরো জোড় হয় অথবা বিজোড় হয়, জোড় না বিজোড়, বা এই যে কন্ডিশন গুলা, ওকে, ধনাত্মক না ঋণাত্মক, এই কন্ডিশন গুলো বোঝানোর জন্য আমরা এই চিহ্ন ব্যবহার করে থাকি। অর্থাৎ এটা তুমি বাংলায় বলতে পারো সিদ্ধান্ত বা কন্ডিশন। তারপরে আরেকটা চিহ্ন আছে এরকম, যেটাকে আমরা বলি যে দিক নির্দেশ করে। তো বেসিক্যালি এই জিনিসগুলো জানলেই আমরা ফ্লোচার্ট অঙ্কন করতে পারবো। তো এই জিনিসগুলো খুব ভালোভাবে মনে রাখবে, যে এই যে চিহ্নটা দিয়েছি এটা দিক নির্দেশ করে। অর্থাৎ ফ্লোচার্টে বিভিন্ন দিকে আমরা ফ্লোচার্টটাকে নিয়ে যাই, উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে বিভিন্ন দিকে আমরা যাই, সেক্ষেত্রে এই চিহ্ন, অ্যারো চিহ্নটা আমরা ব্যবহার করে থাকি। তো শুরু শেষ, ইনপুট আউটপুট, প্রসেসিং, সিদ্ধান্ত, দিক নির্দেশ করে। এই জিনিসগুলা আমরা যদি জানতে পারি বা বুঝতে পারি এবং আমরা যদি একটু মনে রাখতে পারি, তাহলে আমাদের পক্ষে ফ্লোচার্ট আঁকা সম্ভব। আমি কিছুক্ষণ টাইম দিচ্ছি, তোমরা এই জিনিসগুলা ভালোভাবে এঁকে নিবা। এবং একটা কথা মনে রাখবা, যে এই যে চিহ্নগুলা, এটা শেপ কিন্তু ইচ্ছা করলে, যেমন এটা শেপটা তুমি ইচ্ছা করলে কিন্তু এরকম বড় করতে পারো, তুমি বড় করতে পারো, শেপটাকে এরকম ছোট করতে পারো, কোনো সমস্যা নাই। কিন্তু শেপটার আকৃতিতে ছোট বড় হতে পারে, শেপটা যেন ঠিক থাকে, এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে। ওকে, আকৃতি তুমি বড় ছোট করো, এটা কোনো আপত্তি নেই, কিন্তু শেপটা যেন সেম থাকে, অর্থাৎ এটার জন্য চেঞ্জ না হয়ে যায়। যেমন এটা যেমন বাঁকা আছে, এটার জন্য বাঁকাই থাকে, এটাকে যেন আমরা কোনো কারণে সোজা না করি, কারণ সোজা করলে এটার কিন্তু মিনিংটা আলাদা হয়ে যাচ্ছে। যেমন এটাকে সোজা করলে এটা কিন্তু আয়তক্ষেত্র, এটা প্রসেসিং এর জন্য ব্যবহার হচ্ছে। তো সুতরাং আমরা যেন এই জিনিসটা একটু খেয়াল রাখি, তো আমাদের প্রচার করার ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট। তো আমরা একটু আগে তোমরা অ্যালগোরিদম করেছো যে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, এটার একটা মানে ধাপ তোমরা লিখেছো। এই ধাপটার উপরে আমরা এখন একটা ফ্লো চার্ট করতে চাচ্ছি। যে অ্যালগোরিদমটা তো তোমাদের কাছে আছেই, আমি লেকচারের শুরুতেই সেটা আমি করাইছি। তো সেই অনুযায়ী যদি আমরা এখন একটা ফ্লো চার্ট করতে চাই, তাহলে সেটা দেখতে কেমন হবে এবং ফ্লো চার্টটাই বা কি হবে, তো সেটা আমরা এখন একটু করতে চাচ্ছি। দেখো, ওটার সাথে মিলিয়ে আমরা সেই কাজটা করবো, যে ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল ফ্লোচার্ট আঁকার আগে আমাদেরকে একটু মনে মনে একটা খসড়া করে নিতে হবে, যে তোমরা জানো যে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, এটা তোমরা জানো। তাহলে এখানে আমাদের মনে মনে একটা প্ল্যান করে নিতে হবে, যে এই যে ভূমি গুণ উচ্চতা ক্ষেত্রফলকে আমরা কি ধরবো, তাহলে এস ধরলাম। এখন তুমি বলতে পারো যে এস ধরতে এমন কোনো কোনো কথা নাই, তুমি যে কোনো একটা বর্ণ তুমি ধরতে পারো, তা আমরা এস ধরলাম। তো হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, এবং হাফকে আমরা এভাবে লিখলাম, ভূমি এবং উচ্চতা এটাকে তুমি এ ধরেছো এবং উচ্চতাকে তুমি বি ধরছো। তাহলে আমাদের এই শেপটা দাঁড়ালো কিরকম, এরকম একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনে দাঁড়ালো। এবং এখানে আমাদের অজানা মান কি, অজানা মান হচ্ছে এ এবং অজানা মান হচ্ছে বি। এই জিনিসটা আগে তোমাকে মনে মনে করে নিতে হবে, এবং অ্যালগোরিদম থেকে এই ধারণা তোমরা পাইছো যে এখানে ভূমিকে আমরা এ ধরছি, উচ্চতাকে বি ধরেছি। তাহলে এই হিসেবে আমরা যদি ফ্লোচার্টটা অঙ্কন করি, তাহলে সেই শেপটা কেমন হবে আমি তোমাদেরকে সেটা করে দেখাচ্ছি। প্রথমে আমরা যেহেতু কাজ শুরু করব, তোমাদের অ্যালগোরিদমে ছিল, এখানেও আমরা সেটাই করবো, এবং এখানে ইংলিশে লেখাটা বেটার। সুতরাং আমি লিখলাম স্টার্ট, এবং এটা ডিম্বাকৃতি ওভাল চিহ্ন হবে, এটা তোমাদেরকে শেখানো হয়েছে। স্টার্টে এরকম ধরনের চিহ্ন হবে।
তারপরে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, তাহলে ভূমি এবং উচ্চতা এই দুটো হচ্ছে তোমার অজানা মান, যেটা তোমাকে ইনপুট নিতে হবে। তাহলে ইনপুট হবে এ এবং বি, এই দুটো তুমি ইনপুট নিবা। তাহলে ইনপুট আমি এখানে লিখবো ইনপুট এ কমা বি, এবং যেটা ইনপুট অবশ্যই এটা এরকম বাঁকা হবে, তোমাদেরকে এর আগে এটা শেখানো হয়েছে, এবং এরকম অ্যারো চিহ্ন দিয়ে নিচে নামতে হবে, অর্থাৎ উপর থেকে আমরা নিচের দিকে যাচ্ছি ধাপ ওয়াইজ। তাহলে ইনপুট এ কমা বি, এবং এটা শেপটা আমরা বাঁকা করলাম, ইনপুটের জন্য এটা বাঁকা হবে, একটু আগে তোমাদেরকে শেখানো হয়েছে। তারপরে পরবর্তী লাইনে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, এইটা প্রসেসিং, তাই না? তাহলে এস ইজ ইকাল টু হাফ, হাফও ধরতে পারো, এটাকে 0.5ও ধরতে পারো, যে হাফ ইন্টু এ ইন্টু বি। তাহলে এটা যদি প্রসেসিং হয় তাহলে এটা তোমাকে 4 কোণা বক্স এরকম দিতে হবে, অর্থাৎ প্রসেসিং করার কাজে আমরা 4 কোণা বক্সটা ব্যবহার করলাম। ওকে, তো এটা হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তার মানে এই হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতার যে মানটা সেটা কিন্তু এস এর মধ্যে চলে আসছে, অর্থাৎ আমি যদি এস এর মানটা প্রিন্ট করি তাহলে আমার ক্ষেত্রফলটা প্রিন্ট হবে। তাহলে আমি সেটা প্রিন্ট করি, অর্থাৎ আমি আউটপুট দিব আর কি। ধরো আমি লিখলাম প্রিন্ট এস, তাহলে এস এর মান প্রিন্ট হওয়া মানে এটা ত্রিভুজের ক্ষেত্রফল প্রিন্ট, এবং যেহেতু ইনপুট এবং আউটপুট উভয়ই আমরা এই চিহ্নটা ব্যবহার করছি, যে ইনপুট এবং আউটপুট দেখো উভয়ের এবং সামান্তরিক চিহ্ন। তো প্রিন্ট এস, তারপরে আমরা কি করব, কাজ শেষ করব। এটাকে তুমি ইন্ড বলতে পারো, স্টপ বলতে পারো। ওকে, আমি ইন্ড লিখলাম এবং এটা ওভাল চিহ্ন আসবে। তো দেখো স্টার্ট এবং ইন্ড, স্টপ বা ইন্ড যেটা বলো, দুটাই কিন্তু ওভাল চিহ্ন। তেমনি ইনপুট এবং আউটপুট উভয় কিন্তু সামান্তরিক চিহ্ন। আবার প্রসেসিং এর জন্য আয়তক্ষেত্র বা এরকম একটা বক্স আমরা শেপ ব্যবহার করছি, এবং এই ধাপটা, এই জিনিসটাকে আমরা বলছি ফ্লো চার্ট। অর্থাৎ এখানে প্রত্যেকটা শেপের কিন্তু একটা বৈশিষ্ট্য আছে। তো ওই অ্যালগোরিদম অনুযায়ী আমরা, ওখানে 5টা ধাপ ছিল, ওই 5টা ধাপ অনুযায়ী আমরা এখানেও আমরা ফ্লো চার্ট একটা অঙ্কন করলাম এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার। এভাবে এই যে চিত্ররূপ, অর্থাৎ অ্যালগোরিদমের চিত্ররূপ, এটাকে আমরা বলছি ফ্লো চার্ট, এবং এটা কিন্তু একটা প্রোগ্রামের ভিত্তি বলা হয়। অর্থাৎ ফ্লো চার্ট দেখেই কিন্তু আমরা সি প্রোগ্রাম রচনা করব। তো সুতরাং এখানে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনগুলো আমরা দিয়েছি, এবং আশা করি তোমরা এটা বুঝতে পারছো, এটা তুলে নিবা, এবং এর পরবর্তীতে আমরা আরো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনগুলো এই ফ্লো চার্টের মাধ্যমে করব। তোমরা একটু তুলে নাও। এরপরে আমরা ফ্লোচার্টের যেটা করব, যে 3টি সংখ্যার গড় নির্ণয় করা। আমরা যদি এরকম চাই, 3টি সংখ্যার যোগফল আছে, এবার 3টা সংখ্যার আমরা যদি গড় নির্ণয় করতে চাই, তাহলে সেটা ফ্লোচার্টটা কেমন হবে। এবার তুমি এটা বলতে পারো যে স্যার 3টা সংখ্যা ইনপুট নিয়ে 3 দিয়ে ভাগ করলে গড় নির্ণয় হয়। হ্যাঁ, এটা হচ্ছে মুখে মুখে, কিন্তু এটা যদি আমরা ফ্লোচার্ট আকারে দেখাতে চাই তাহলে সেটা কিরকম হবে, তো সেটা আমাদের দেখা উচিত। 3টি সংখ্যার গড়, এটা সহজ জিনিস খুব, তো সেটা আমি প্রথমে তোমাদের সহজটা করে দিচ্ছি, তারপরে আমরা আস্তে আস্তে আরো কমপ্লেক্স লেভেলে যাব। তো 3টি সংখ্যার গড় আমি যদি এরকম আগে লিখি, 3টি সংখ্যার গড়, তো 3টি সংখ্যার গড়, এটা যদি আমরা ফ্লো চার্ট আঁকতে যাই তাহলে সেটা কিরকম হবে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো 3টি সংখ্যার গড় আমাদেরকে প্রথমে মনে রাখতে হবে, যে 3টি সংখ্যার গড় এটাকে আমরা করার জন্য প্রথমে 3টা সংখ্যাকে ইনপুট আকারে নিতে হবে, এবং সেই 3টা সংখ্যাকে হয়তো আমি এ বি সি দিয়ে নামকরণ করলাম। এখানে যে এ বি সি নিতে হবে এমন কোনো কথা নাই, তুমি পি কিউ আর নিতে পারো, ঠিক আছে, বা অন্য কোনো এক্স ওয়াই জেড নিতে পারো, নাম তুমি যেটা নাও সেটাই হবে। এখানে আমাদের ধাপগুলা দেখাতে হবে আর কি চিত্রের মাধ্যমে। স্টার্ট, তারপরে 3টি সংখ্যা যেহেতু নির্ণয়, আমাদেরকে গড় নির্ণয় করতে হবে, তাহলে সেই 3টা সংখ্যা আমাদের ইনপুট নিতে হবে, ইনপুট এ কমা বি কমা সি, এবং ইনপুট হলে তোমরা জানো যে এটা এরকম বাঁকা হয়, তাই না? ওকে, তো এরপরে 3টি সংখ্যার গড় নির্ণয় করার জন্য কি করতে হবে, আগে আমাদেরকে যোগফল বের করে সেটাকে 3 দিয়ে ভাগ দিতে হবে। সেটা তুমি এক লাইনেই কিন্তু করতে পারো, এক লাইনেই আমাদেরকে সেটা করা যায়। যেমন ধরো তুমি এস ইজিক্যাল টু দিলা যে এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 3,
তিনটি সংখ্যার যোগফল হলো 3 দিয়ে ভাগ করে গড় নির্ণয় হয়ে এস এর মধ্যে চলে গেল। তো সুতরাং এভাবেও কিন্তু হয়, এভাবেও তোমরা করতে পারো। গড় আমাদের কিন্তু এই গড়টা কিন্তু এস এর মধ্যে চলে আসছে। কারণ আমরা যদি এস এর মানটা প্রিন্ট করি তাহলে গড় প্রিন্ট হবে, এবং যেহেতু এটা প্রসেসিং, এটা 4 কোণা ঘরে আসছে, এটা ইনপুট, এটা সামান্তরিক ভাবে আসছে। তাহলে আমরা যদি আউটপুট প্রদান করি তাহলে কি আসবে? প্রিন্ট এস, দেন স্টপ অথবা ইন্ট। এটা হচ্ছে তোমার তিনটি সংখ্যার গড় নির্ণয় করার ফ্লোচার্ট। তিনটি সংখ্যার গড় নির্ণয় করার ফ্লোচার্ট। আশা করি যে এটা তোমরা বুঝতে পারছো, শেপগুলা কিভাবে ব্যবহার হয়। যথেষ্ট সুন্দরভাবে তোমাদেরকে এই জিনিসটা উপস্থাপন করা হয়েছে, যে যাদের জন্য তোমরা খুব ভালোভাবে জিনিসটা বুঝতে পারো। এবং এই শেপগুলা খুব সিনসিয়ারলি ব্যবহার করবা, যেন কখনো শেপটা অন্য কোনো শেপে চলে না যায়, তাহলে সেটা মিনিংটা অন্যরকম হয়ে যেতে পারে। আশা করি যে তোমরা এটা সবাই তুলছো। এরপরে আমরা যেটা করব, তোমাদেরকে প্রথমে করিয়েছি ত্রিভুজের ক্ষেত্রফল, কিন্তু সেটা ছিল 2 বাহুর ক্ষেত্রে। আমরা যদি চাই যে ত্রিভুজের ক্ষেত্রফল 3 বাহুর ক্ষেত্রে, তাহলে সেটা কিরকম হতে পারে? সেজন্য তোমাদেরকে প্রথমে একটা জিনিস বুঝতে হবে, আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করব 3 বাহুর ক্ষেত্রে। ত্রিভুজের ক্ষেত্রফল এটা আসবে 3 বাহু, অর্থাৎ সেক্ষেত্রে আমাদের এ বি সি থাকবে। এবং তোমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমি তোমাদেরকে আগে একটু ব্রিফ করতেছি এই ব্যাপারে, যে কোনো একটা ফ্লোচার্ট লেখার আগে তোমাকে কিন্তু একটা প্রাথমিক ধারণা থাকতে হবে, যে ফ্লোচার্টটা যে আমি আঁকবো স্টেপটা কিভাবে হবে সেটা আগে থেকে মাথায় আনতে হবে। যেমন ধরো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা, তো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা 3 বাহুর ক্ষেত্রে তোমরা জানো যে এটা রুট ওভার এস ইন্টু এভাবে দিতে হবে, এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এখানে এটা হচ্ছে ত্রিভুজের 3 বাহুর ক্ষেত্রে তোমার যে ক্ষেত্রফলের সূত্র, এটা হচ্ছে সেই সূত্র। এবং এখানে এ বি সি 3টা বাহু, এটা তোমরা বুঝতে পারছো, কিন্তু এসটা কি? এসটা হচ্ছে অর্ধ পরিসীমা। এই এস হচ্ছে অর্ধ পরিসীমা। এস হচ্ছে অর্ধ পরিসীমা। তো সুতরাং এই এস ইন্টু এস মাইনাস এস মাইনাস বি এস মাইনাস সি, তো এই জিনিসটা আমরা যদি করতে চাই যে কিভাবে আমরা এটা নির্ণয় করব, ধরো যে এটার ক্ষেত্রফলটা রাখবো কোথায়? এস তো আমি এখানে ব্যবহার করে ফেলছি, তো সেক্ষেত্রে তুমি এখানে আর ধরো, যে আর ইজ ইকাল টু এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। নাম তুমি যেটাই ধরো, এখানে এক্স ওয়াই জন্য ধরতে পারতো, সেটা তোমার যার যার ব্যক্তিগত ব্যাপার। তাহলে এস হচ্ছে অর্ধ পরিসীমা, এবং অর্ধ পরিসীমার নির্ণয় করার জন্য একটা সূত্র আছে, সেটা হলো এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2। এই থিমটা আগে তোমার মাথায় থাকতে হবে, তারপরে আমরা ফ্লোচার্ট আঁকবো। তা আশা করি তোমরা বুঝতে পারছো যে এই স্টেপে আমরা আগাবো, যে এখানে এ বি সি 3টা আমরা ইনপুট নিব, এবং এস যে অর্ধ পরিসীমা সেটাকে আমরা 2 মানে এ প্লাস বি প্লাস সি, এটাকে আমরা 2 যোগ করে 2 দিয়ে ভাগ করে অর্ধ পরিসীমা নির্ণয় করব। সেই মানটা আমরা এখানে ইনক্লুড করব, তারপরে আমরা সেটার ক্ষেত্রফল আর সেটা আমরা নির্ণয় করব। তা আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো। এই হিসেবে আমরা ফ্লোচার্টটা আমি করে দেখাচ্ছি, খুব ভালোভাবে দেখো। তাহলে আমরা কি লিখলাম এখানে? এস ইজ ইকাল টু এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2। এস হচ্ছে কি? অর্ধ পরিসীমা। তো এই জিনিসটা আমি তোমাদের বোঝার জন্য জাস্ট ডান দিকে লিখে রাখলাম। তাহলে আমরা এখন ফ্লোচার্টটা স্টার্ট করি। স্টার্ট দিয়ে আমার 3টা ইনপুট নিতে হবে, অর্থাৎ ইনপুট এ কমা বি কমা সি। আমি 3টা বাহু ইনপুট নিলাম ত্রিভুজের। এখন এ বি সি ইনপুট নেওয়ার পরে আমাকে অর্ধ পরিসীমা নির্ণয় করতে হবে। তাহলে এ বি সির মান যেহেতু আমরা পেয়ে গেছি, তাহলে অর্ধ পরিসীমাটা নির্ণয় করি। এ ইজ ইকুয়াল টু এ প্লাস বি
প্লাস সি ডিভাইডেড বাই 2। এটাকে আমরা অর্ধ পরিসীমা নির্ণয় করার কথা বলছি। a প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2 অর্ধ পরিসীমা নির্ণয় হলো, এবং যেহেতু এটা প্রসেসিং অর্থাৎ এটা চারকোনা বক্সের মধ্যে আসবে। এরপরে আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। r ইজ ইকুয়াল টু রুট ওভার s ইন্টু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c। যেহেতু আমার এখানে abc এর মান পেয়ে গেছি, s এর মান পেয়ে গেছি, সুতরাং আমার এটা নির্ণয় করা সম্ভব, এবং এটাও প্রসেসিং চারকোনা বক্সের মধ্যে আসবে। ওকে, এবং আমাদের ক্ষেত্রফল আর বের হয়ে গেছে। আমরা এখন ক্ষেত্রফল আর এই মানটা আমরা এখন প্রিন্ট করব। PRI ইনটু প্রিন্ট আর দেন ইন্ট। তাহলে আমরা আবার একটু ভালো করে দেখি যে আমরা কি করলাম। যে প্রথমে আমরা স্টার্ট অর্থাৎ শুরু করলাম, তারপরে ABC তিনটা বাহুর মান আমরা নিলাম, সেই বাহু তিনটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে অর্ধ পরিসীমা S নির্ণয় করলাম, এবং যেটা এটা প্রসেসিং সুতরাং এটা চারকোনা বক্সের মধ্যে আসছে। অর্ধ পরিসীমা নির্ণয় করার পরে আমরা যে সূত্র ত্রিভুজের তিন বাহুর ক্ষেত্রে যে সূত্র S ইন্টু S মাইনাস A S মাইনাস B ইন্টু S মাইনাস C, এখানে ABC এবং S এর মান যেটা আমরা জানতে পারছি, তো এটা ক্যালকুলেশন করে আমরা ক্ষেত্রফলটা R এর মধ্যে রাখছি, কারণ R এর মান প্রিন্ট করলে আমার কিন্তু ক্ষেত্রফলের মান প্রিন্ট হবে। তো আমি লিখছি প্রিন্ট R, অর্থাৎ ক্ষেত্রফল আর প্রিন্ট হয়েছে। তারপরে আমরা কি করছি, ইন্ড অর্থাৎ শেষ করছি। এটা হচ্ছে ত্রিভুজের তিন বাহুর ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করার ফ্লোচার্ট। তুলো। তো সুতরাং আমি তোমাদেরকে আজকে ফ্লোচার্ট সম্পর্কে একটা প্রাথমিক ধারণা দিলাম, এবং অ্যালগরিদম সম্পর্কে একটা ধারণা দিলাম, কিভাবে ফ্লোচার্ট আঁকতে হয় সেই শেপগুলো আমরা শিখালাম। তোমাদের উচিত যে এই শেপগুলো খুব ভালোভাবে বাসায় প্র্যাকটিস করা। এবং আমরা আজকে ফ্লোচার্টের কিন্তু সব জিনিসগুলো দেখাইনি, ফ্লোচার্টে আরও অনেক ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের যে ফ্লোচার্টগুলো সেগুলো বাকি আছে, যেগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো একটা একটা করে। এবং তোমরা বইয়েও এই জিনিসগুলো পাবা, একটা একটা করে তোমরা সেটা দেখবা এবং সেটা প্র্যাকটিস করবা, এবং কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই জানাবা। এবং এই ফ্লোচার্টগুলো কিন্তু অত্যন্ত সঠিকভাবে তোমাদেরকে করতে হবে, কারণ এখানে কোনো জিনিস যদি তোমাদের মিস হয়ে যায় ক্যালকুলেশনের ক্ষেত্রে, যেহেতু এটা ক্যালকুলেশনের ব্যাপার, তো সেক্ষেত্রে কিন্তু পরীক্ষার নাম্বার কমে যেতে পারে। তো সুতরাং তোমরা খুব সিনসিয়ারলি ভাবে এই জিনিসগুলো শিখবা, এবং পরবর্তী ক্লাসগুলোতে আমরা আরও অ্যাডভান্স লেভেলে কিছু শিখবো। তো তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকে আমাদের টপিক এ পর্যন্তই, এবং এই ধরনের এই ক্লাসগুলো কিন্তু আমরা ডিজিটাল আন্ডারস্কোর ওয়ার্ল্ড এই ইউটিউব চ্যানেলে কিন্তু আমরা আবার সেটা পাবলিশ করছি, আমরা সেটাতে ক্লাসগুলো আপলোড করছি। তোমরা যারা যারা মিস করেছো অথবা লেকচারটা মনে নাই এরকম যদি হয়, তাহলে তোমরা সেখান থেকে দেখে নিবা। প্রত্যেকদিন সন্ধ্যার পরেই এই ক্লাসগুলো আপলোড করা হয়, তোমরা সেখান থেকে বারবার সেটা প্র্যাকটিস করার চেষ্টা করবা, যে কি কথা বললাম সেটা যদি ভুলে যাও সেখান থেকে সেটা দেখে নেওয়ার একটু সুযোগ আছে। আর যদি তারপরেও কোনো প্রবলেম থাকে আমাদেরকে কল দিবা। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এবং ভালোভাবে পড়াশোনা করো। খোদা হাফেজ।